শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার 1000 যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। আমরা আনন্দিত শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা আনন্দিত, শহীদের আত্মা শান্তি পাবে। আমরা চাই ইন্ডিয়া থেকে এনে তাকে ফাঁসি কার্যকর করা হবে এবং বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ কলঙ্ক মুক্ত। এখন আমাদের দাবি অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে। তিনি তো ভারতে আছেন, আমরা চাই শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে নির্বাচনের আগে, অবশ্যই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। অনেক ভালো লাগতেছে, অ্যাকচুয়ালি অনেক টেস্টি, অ্যাকচুয়ালি মিষ্টিটা। আর যে খবরটা শুনতেছি সেই খবরটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুদিং। শেষে যেভাবে তারা রাহাজানি ছড়াইছে মানুষের প্রতি, একটি গণঅভ্যুত্থান একদিনে তৈরি হয় নাই, একজন মানুষের কষ্টে তৈরি হয় নাই। আজকে ফাঁসির আদেশ হইতেছে, এইখানে মন শান্তি লাগতেছে। আমি চোখের সামনে মানুষকে মারা যাইতে দেখছি, আমার বন্ধু মারা গেছে, আমি চোখের সামনে দেখছি। আমি কখনো এই দেশে বাংলাদেশ 2.0 তে কখনো শান্তিতে নিঃশ্বাস নিতে পারি নাই। যে অন্যায় জুলুম অত্যাচার করেছে আমরা এর বিচার পেয়েছি, কিন্তু আমরা সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট নই? এখন মধ্যে কোনো কার্যকরী হয়নি। কার্যকরী যখন হবে তখন আমরা সন্তুষ্ট হব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামু, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আরেকটি অপরাধে মৃত্যু এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্যে সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তবে আরো অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। 10 বার ফাঁসি দিল শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত। ডাইনি হাসিনার বুদ্ধি দেখেন, সে এখন ভারত থেকে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলে যে আমার ভুল হয়েছে সেদিন, কিন্তু সেই অপরাধগুলো আমি করি নাই, করেছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী। আমি ব্যক্তিগত জায়গা থেকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছি এই কাজটার জন্য বা এই নির্দেশনার জন্য। যারাই এখন থেকে এই ঘটনায় যাবেন, এবার আওয়ামী লীগ যান, যুবলীগ যান, ছাত্রলীগ যান, যেহেতু ধারণা করা হচ্ছে বা বারবার বলা হচ্ছে যেখানে যে আটক হচ্ছে এই সংগঠনের সাথে কানেক্টেড, বাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঝে মাঝে দাবি করছে অন্যরা বিভিন্ন নাশকতা ঘটিয়ে তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এখন এই দায় চাপাচাপির খেলা শেষ। যখন ডাইরেক্ট বুলেট ঢুকবে এদিক দিয়া, ওদিক দিয়ে বের হয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে কে কাকে ফাঁসাচ্ছিলেন, কে কার উপর দায় চাপাচ্ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। দর্শক, ক্লিয়ার ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে এবং তার মা হাসিনার কিছুই হবে না, কারণ ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে সেখানে রেখেছে, কিছুতেই ভারত ফেরত দিবে না, যার অর্থ এটা। এবং আওয়ামী লীগ যে নির্বাচন প্রতিহত করবে সেটা সহিংসতার রূপ নিতে পারে। এর মানে সরাসরি সজীব ওয়াজেদ জয় সহিংসতার হুমকি দিয়েছেন। এটাকে আরো খোলাসা করে বলি যে সজীব ওয়াজেদ জয় সরাসরি জঙ্গিবাদের হুমকি দিয়েছেন, উগ্রবাদী কর্মকাণ্ডের হুমকি দিয়েছেন, আত্মঘাতী মামলা করবে, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, জঙ্গিবাদ কায়েম করবে। তো এটা দিয়ে কিভাবে তারা রাজনীতি ফিরতে চায়? সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশ্য হচ্ছে যে যদি সহিংসতা করে, জঙ্গিবাদী হামলা করে, এক পর্যায়ে সরকার বা যারা ক্ষমতাসীন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন আসবে, ঠিক আছে আপনারা আসেন রাজনীতিতে, এইগুলো ছাড়েন। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অনেকে এই সমস্যা সমাধান করে নোবেল পুরস্কারও পেয়েছে, যে উগ্রবাদী গোষ্ঠীর সাথে একটা সমঝোতা চুক্তিতে আসা। এমনকি আফগানিস্তানের দিকে যদি তাকাই, তালেবানকে সবাই উগ্রবাদী জঙ্গিবাদী বলতো, কিন্তু এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা এসেছে। সজীব ওয়াজেদ জয়ের চিন্তা হচ্ছে সেদিকে। পারবে? কখনোই পারবে না, তবে কিছু মায়ের বুক খালি করতে পারবে। আমাদের জন্য সতর্কবার্তা, উদ্বেগের জায়গা এইটাই যে ওরা এগুলো করে কিছুতেই পারবে না, কারণ আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে, আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের লুটপাট করা, পাচার করা টাকা আছে।
এই লুটপাট করা এবং পাচার করা টাকা দিয়ে ওরা কিছু মানুষকে হত্যা করতে পারবে। যেমন এই যে আগুন সন্ত্রাস করছে, আগুনে পুড়িয়ে ঘুমন্ত চালককে হত্যা করে, এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটায় এটাও আমি বড় কিছু হিসাবে দেখবো এবং এটাও ঘটতে দেওয়া উচিত নয়। এই জন্য সতর্কবার্তা হচ্ছে, যেহেতু ওপেনলি প্রথম হাসিনা রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরাসরি জঙ্গিবাদী কার্যক্রমের হুমকি দিয়েছে, অতএব জঙ্গিদের যেরকম দমন করা হয় ঠিক ওইভাবে আওয়ামী লীগকে এখন থেকে দমন করতে হবে। কিভাবে? অলরেডি কিছু অ্যাকশন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। ডিএমপি কমিশনার বলেছে এই আগুন সন্ত্রাস ককটেল মারতে যারা আসবে এদেরকে সরাসরি গুলি করতে হবে। তো এটা বাস্তবে কার্যকর করতে হবে সিরিয়াসলি, এবং আওয়ামী লীগের পদাধিকারী সবাইকে ধরতে হবে এবং তাদেরকে বিভিন্ন জলদস্যু বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যেরকম আত্মসমর্পণ করে মূলধারায় আসতে চায়, চুক্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যে আমরা স্বাভাবিক জীবনে আসতে চাই, তো ওইরকম তারা করতে পারে। তো এভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে, যে একদম আওয়ামী সন্ত্রাসী ছেড়ে যেহেতু ঘোষণা দিয়েছে সরাসরি সহিংসতার, এর মানে জঙ্গিবাদী সংগঠন, জঙ্গিদের সাথে যেভাবে করা হয়, যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গিদের ধরার পরে তারা যদি স্বাভাবিক জীবনে আসতে চায় তাদেরকে সেই প্যারোলের মাধ্যমে বিভিন্ন সুযোগ দেওয়া হয়। এরকম সরকারকে সেল করতে হবে, যে কি সেল, যে স্বাভাবিক আওয়ামী লীগ মানে জঙ্গি, এদের ধরতে হবে, এদেরকে গুলি করতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে দমন করতে হবে, নিষ্ঠুরভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে। আর আওয়ামী লীগের মধ্যে এইসব কাজের সাথে জড়িত বা স্বাভাবিক জীবনে যদি কেউ আসতে চায় তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ করে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লেখে, এদের চাকরি থাকবে না। গোপনে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালায়, এদের চাকরি থাকবে না। বাংলাদেশে এদের এনআইডি ব্লক করার ব্যবস্থা করতে হবে। জঙ্গিদের কোনো দেশ নাই, এখন আওয়ামী লীগ স্বঘোষিত জঙ্গি সংগঠন। অতএব ওইভাবে যদি তাদেরকে ডিল করা না যায়, ট্রিট করা না যায়, তাহলে এটা আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ ওরা দিন শেষে বড় কিছু করতে না পারলেও ওই যে কিছু পেট্রোল বোমার মাধ্যমে কিছু লোককে তো হত্যা করতে পারবে, এটা সিরিয়াসলি দেখতে হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে। হাসিনার রায়ের আগে রয়টার্সকে সেলে যায়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু বহাল নয়, এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে 15 বছর 20 বছর শাস্তি দিতে পারে, যে 15-20 বছরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ। এখন তো ইন্টারিম নিষেধাজ্ঞা, কোর্টের মাধ্যমে পার্মানেন্ট নিষেধাজ্ঞা আসতে পারে এবং আসা উচিত। আর কোর্ট যে রায় দেখ, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এবং এই যে জঙ্গিবাদী আচরণ আপনারা দেখেছেন, ধানমন্ডি 32-এ যেভাবে জনতা বুল্ডোজার নিয়ে গিয়েছে, এরপরে দেখবেন যে টুঙ্গিপাড়া জয় বাংলা করে দিবে। এই বাস্তবতায় জনগণ আওয়ামী লীগকে কোনোদিন ফিরতে দিবে না, তাতে রায় বা এদের সরকারি সিদ্ধান্ত বা কোর্টের সিদ্ধান্ত যাই হোক, জনগণ আওয়ামী লীগকে ফিরতে দিবে না। আওয়ামী লীগ রাজনীতি আসার চেষ্টা করলে এরকম বুল্ডোজার অভিযান হবে। এই সজীবদের জয়ের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বুল্ডোজার অভিযান সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরকে কেন্দ্র করে হতে পারে। এর দায় সজীবদের জয়। আওয়ামী লীগের যারা দেশে আছে এরা যদি মিনিমাম কমন সেন্স থাকে, এই পালাতক সজীবদের জয়, পালাতক হাসিনার কথায় এরা কখনো নিজেদের ক্ষতি করতে আসবে না। কারণ এরা তো নিরাপদে আছে, আর সাধারণ কর্মীরা গুলিবিদ্ধ হবে, সাধারণ কর্মীরা বছরের পর বছর জেল খাটবে, তাদেরকে বুল্ডোজারের নিচে ডলা দেওয়া হবে। তো মিনিমাম সেন্স যাদের আছে তারা এদের ডাকে সাড়া দিবে না, সরাসরি সহিংসতার হুমকি দিয়ে জঙ্গি হিসাবে নিজেদেরকে প্রমাণ করলো। এটা বড় কিছু হিসাবে আমি দেখতে চাই। এরপরে তারা আমার মায়ের কি করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মতো পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, রাইট, ইটস ট্রু। কিন্তু হাসিনার বিরুদ্ধে যে রায়, এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না এবং সম্মানজনক মৃত্যুর সুযোগও থাকবে না। যেমন স্বাভাবিক একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, শেখ মুজিবের মেয়ে হিসেবে সে যেভাবেই মারা যাক, তার লাশ বাংলাদেশে দাফন হবে, একটা কবর থাকবে, এই ভাগ্য জুটবে না। ভারত তাকে তার শেষকৃত্যে কি জানাজা পড়ায় না ভারতের কোন হসপিটালে দেহ দান করে দেয়, এইটি তো হাসিনা জানবে না। মানে করুণ পরিণতি। হাসিনার এই রায়ে এখানে আপিল করার সুযোগ থাকছে না। এর মানে হাসিনা অধ্যায় শেষ, আওয়ামী লীগ অধ্যায় শেষ। এভাবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ন্যায় বিচারের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দল ফিরতে পারে না, ফিরতে পারবে না। সহিংসতা করে জঙ্গিবাদী আচরণ করে এই আধুনিক যুগে জনগণের বিরুদ্ধে যে টিকতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণার আগে তার ছেলে সজীবদের জয় সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। ডাকসু ঠেকানোর চেষ্টা করেছে। এই যে লকডাউন করে কি কিছু করতে পারছে? জনজীবনে কোনো প্রভাব পড়ছে? পড়ছে না। কিন্তু আতঙ্কের জায়গা একটাই, যে কিছু লোককে তারা হত্যা করছে, যেমন আগুনে পুড়িয়ে কয়েকজন মেরেছে অলরেডি। টিনা বিকন তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে। অতএব দর্শক, এই জায়গায় সরাসরি সহিংসতার হুমকি, এটা পলিটিক্যালি গ্রহণযোগ্যভাবে কিছুই করতে পারবে না, এটা নিশ্চিত। কারণ এরকম ঘোষণা আগে আরো দিয়েছে। হাসিনা নিজে টিকে থাকতে পারেনি, তার এখন আর কি করবে? দর্শক, আপনাদের সঙ্গে যখন কথা বলছি, ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্ব মুহূর্ত, ঘড়িতে বাজে বাংলাদেশে 11টা 19 মিনিটে। একটা স্টল দেখছি, মীর মুগ্ধ, যিনি শহীদ হয়েছিলেন উত্তরায়, সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত উক্তি, পানি লাগবে পানি। তার ভাই মীর স্নিগ্ধ, মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে চ্যানেল 24-এ, 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য,
যেমন বক্তব্য মীর স্নিগ্ধের, মুগ্ধের ভাই স্নিগ্ধের বক্তব্য যে শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে। আসলে এই ব্যথা, এই বেদনা এক ভিকটিম পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না, এটাই বাস্তব। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন কালকে রাত থেকে মুহূর্তে মুহূর্তে অনলাইন এবং টেলিভিশন স্ক্রলে আসছে ব্যাপক একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ। অ্যাম্বুলেন্স সহ 7 গাড়িতে আগুন, সড়ক অবরোধ, উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ, ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তার বাসার সামনে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন যে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ, তা সত্ত্বেও চোরাগুপ্তা প্রচুর হামলা হয়েছে। আর প্রকাশ্যে ঢাকা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো আসলে ঘটনাক্রমে দেখেন কি নির্মম একটা বাস্তবতা, যে 15 বছরে আওয়ামী লীগ বলেছিল যে হরতাল, অবরোধ, ভাঙচুর, ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না, সরকারকে ফেলে দেওয়া যাবে না, এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি, মানুষ এগুলো প্রত্যাখ্যান করেছে। আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ যেমন সরকারের থাকা অবস্থায় বিএনপি, জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল, তারা কেউ সবার সমাবেশ স্বাভাবিকভাবে করতে পারতো না, মাঝে মধ্যে পেরেছে, সেইটা একটা তাদেরকে শোডাউন করতে হয়েছে। কিন্তু এইরকম গণহত্যার মধ্য দিয়ে তো আর আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো কর্মকাণ্ড করেনি, ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি, যার ফলে অঘোষিতভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে। এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ। যদিও বিএনপি, জামাত বলেছে এগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে, বদনাম করেছে, এবং এটাকে কেন্দ্র করেই শত শত মামলা দায়ের হয়েছে। আজকে যে ঘটনাগুলো ঘটছে কালকে রাত থেকে, অ্যাম্বুলেন্সে গাড়ি আগুন দেয়া, তারপরে গ্রামীণ অফিসে, গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে, ব্র্যাকের অফিসগুলোতে, বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানোর দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে 15 বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে, মানুষ এগুলোকে সমর্থন করেনি, আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না। আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ও বন্ধ করা যাবে না, কারণ রায়ের পক্ষে শত শত পরিবার, শত শত মানুষ এবং একাত্ম মানুষ যে এর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মত্ত হয়ে মানুষ হত্যায় মেতে না ওঠে, এটাও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা, এটা যাতে চিরতরে বন্ধ হয়, এটাও হয়তো আজকে রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা। আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না, এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আজকে যেই কাজগুলো আওয়ামী লীগ নিন্দা করেছে, আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে। কত বড় স্ববিরোধিতা, যে তারা যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল যেগুলি করতে এক সময় তাদের ভাষায়, সেই কাজগুলি আজকে তারা একদম পূর্ণদমে করছে। এই করার মধ্য দিয়ে আওয়ামী লীগ কি মানুষের সমর্থন পাচ্ছে? মানুষ কি খুব ধিক্কার জানাচ্ছে? আমার ধারণা যে অবশ্যই না। তবে এটা ঠিক, যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে, সংকটের সমাধান না করতে পারে, আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয়, তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের একটা টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আজকে শাস্তির মধ্য দিয়ে তার অধ্যায় যেমন শেষ হবে, তেমনি আওয়ামী লীগও কিন্তু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যদি এই নতুন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়, তাহলে কিন্তু বিপদ। ফলে বহু রকম বিশ্লেষণ আজকের এই ঘটনার মধ্য দিয়ে করা যাবে। দেশে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সমস্ত পার্টিগুলা যার যার নির্বাচনী প্রচার এলাকায় প্রচারণার মধ্যে ব্যস্ত আছে। অনেকেই বলছেন নির্বাচন কি হবে, অনেকেই বলছেন হবে না। যারা বলছেন হবে না তারা আবার কিছু যুক্তি খাড়া করাইতেছে। সেই যুক্তিগুলো হলো এরকম যে আজকে 16 তারিখ, রাত 17 তারিখ, আগামীকালকে শেখ হাসিনার যে বিচার কার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার রায় ঘোষণা হবে।
এই রায় ঘোষণা নিয়ে আগেও বেশ নাটক হয়েছে, আপনারা দেখছেন 13 তারিখে রায় ঘোষণা করবার কথা ছিল, সেই দিন আওয়ামী লীগ লকডাউন থাকছিল, তারা কতটুকু সাকসেস হয়েছে কতটুকু আনসাকসেস হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন। কিন্তু একটা সমস্যা তো সৃষ্টি করছিল, অনেকগুলো বাস পুরাইছে, একজন বাস ড্রাইভারকে জ্বলন্ত পুড়ে ফেলছে। এই সমস্ত জিনিস কি আলামত দেয়? এগুলো জিনিস তো কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক নয়। যেমনটি ধরেন আগামীকালকে কি হবে আমরা কেউই জানি না, সবাই একটা টেনশনস ভাবে আছেন যে কালকে আবার কি করে। কালকে তাদের নতুন নাম দিয়েছে লকডাউন না শাটডাউন, তারা শাটডাউন করে দেবে ঢাকা শহরে। কতটুকু পারবে কতটুকু পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে সরকারের উপরে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এবং জনগণের উপরে। জনগণের কথা যদি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে না গতকালকে একটা ভাষণে পরিষ্কার বুঝাই দিয়েছেন যে ওনারা এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই ব্যাপারে কোনো রকম মাথা ঘামাবে না বা কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। কিন্তু গতবার আমরা দেখছি 13 তারিখে ছাত্রদল, শিবির, এনসিপি সহ সবাই মাঠে নামছিল। এখন এখানে একটা হিসাব আছে, আপনারা তো স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে সামনে ইলেকশন, কেউ কি আওয়ামী লীগকে এখন খেপাইতে চায়? কারণ চায় না এই জন্য যে আওয়ামী লীগের কিন্তু বেশ একটা ভোট সংখ্যা বাংলাদেশে বিদ্যমান, যারা আওয়ামী লীগ করেন এবং যারা আওয়ামী লীগের তেমন কোনো সন্ত্রাসী ছিল না, কেমন কোনো যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সাধারণ পাবলিক আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা যেন ভোটটা যার যার দলকে দেয়। এই জন্য সবাই একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেটার ফলশ্রুতিতে আলমগীর সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো ঠাকুরগাঁয়ে বলেই দিল যে আওয়ামী লীগের সমস্ত মামলা ওনারা তুলে নেবে। যাক, এটা তাদের ভোটের প্রক্রিয়া। কিন্তু আসল আলোচনা হচ্ছে যে এই সন্ত্রাস কার্যক্রম এটা 17 তারিখের পর কি একদম থেমে যাবে? মানে এরপরে আর কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হবে না? এইটা যদি চালিয়ে যায় আওয়ামী লীগ, এবং চালিয়ে যাওয়ার জন্যই তারা প্রস্তুত, তারা কোনো অবস্থাতেই চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক, তারা কোনো অবস্থাতেই চাইবে না যে শেখ হাসিনার বিচার হোক, এবং বিচারের রায়ের পরে এর আকার কোন দিকে যাবে সেটাও আমরা কেউ জানি না। এবং যদি রায়ে তো যেটা শুনছি সর্বোচ্চ সাজা পাবারই কথা, সর্বোচ্চ সাজা যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগের পরবর্তী ভূমিকাটা কি হবে সেটাও কিন্তু ভাববার বিষয়। এই যে ব্যাপারগুলো চলবে বাংলাদেশে, এগুলো যদি বিরাট আকারে ধারণ করে, যেভাবে বোমাবাজি হচ্ছে, কালকে রাত্রেও আপনারা দেখছেন হাতিরঝিলের মতো জায়গায়, এত মানে হার্ট অফ দ্য সিটি, যেখানে শত শত মানুষ বেড়াতে যায় বিকেলবেলায়, এবং একটা বন্ধের দিন প্রচুর মানুষ ছিল, আল্লাহর রহমতে সেখানে কোনো খুন খারাপই হয় নাই, কিন্তু একটা ককটেল তো ফুটছে, একটা মোটরসাইকেল তো জ্বলছে, এটা নিয়েও তো নিউজ হয়েছে, তাই মানুষের মধ্যে তো একটা আতঙ্ক আছে। এইগুলা যদি বিরাট আকারে ধারণ করে যে আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে নির্বাচন হয়তো বা হবে না। আবার পাশাপাশি ওই গ্রুপটা এটাও বলছে যে বিএনপির যে বর্তমান অবস্থা, এই যে নমিনেশন নেওয়া, মানে দলীয় প্রার্থীদেরকে নমিনেশন দেয়া না দেওয়া যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, আমার দলকে দিল না কেন, আমার লোককে দিল না কেন, আমার লোককে কেন দিবে না, ওই মানুষকে কেন দিল, এবং ওই যে 26টা না 43টা সিট এখনো বাকি রাখছে তাদের সমমনার দলদের জন্য, তাদের যখন নমিনেশন দিবে তখন যে আরেকটা বড় সমস্যা হইব, এটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ তখন এটার আকার আরো বড় হবে। এখন তো বিএনপির 2 জনের মধ্যে একজনে দিছে, কিন্তু যখনই এমন একটি এলাকায় বিএনপি তাদের কোনো নমিনেটিকে দিবে না দিয়া বাইরের একজনকে দিবে তাদের সমমনা দলের, তখন কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আকার এর দ্বিগুণ ত্রিগুণ হয়ে যাবে, তখন খুনাখুনি হবে। এবং এর আলামত আমরা দেখছি, অলরেডি আগুন সন্ত্রাস হচ্ছে, আওয়ামী লীগের বিএনপির মধ্যে ঝামেলা হচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে কি ইলেকশনটা সময় মতো হবে? এই ধরনের প্রশ্ন অনেকেই করে বেড়াচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কোনো উপায়ই হোক ইলেকশনটা উনি করে ছাড়বেন, উনি একদম ডিটারমাইন্ড, এবং উনি এখন আর চাচ্ছেন না থাকতে, এবং উনি চাচ্ছেন ইলেকশনটা করে একটা সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, উনি এবং ওনার উপদেষ্টারা। এখন সেফ এক্সিট উনি কতটুকু পাবেন সেটা কিন্তু সময় বলে দিবে, কারণ এখন পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কাজগুলো করছে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে, যে সমস্ত অধ্যাদেশগুলো উনি জারি করছেন, এবং উনি যেভাবে এইখানে সরকার প্রধান হয়ে থাকছিলেন, এর বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন এখন চারিদিকে উঠতেছে। অনেকেই বলতেছেন যে উনি যদি বৈধই হয়, তাহলে উনি কেন জুলাই সনদের সিগনেচার করলো না? কারণ উনি তো বিপ্লবী সরকার, উনি একটা অভ্যুত্থান থেকে এসছে জনগণ এবং বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে, ইভেন কি আর্মির সাপোর্ট নিয়ে, তো তার তো সমস্ত ক্ষমতাই ছিল। কিন্তু সে যখন গিয়ে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে সাইন করালেন, তখনই কিন্তু এটা প্রমাণাদি হয়ে গেল যে তার মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পর্যন্ত যতগুলো অধ্যাদেশ উনি জারি করছে সবগুলো অবৈধ। যদি সবগুলো অবৈধ না হয় আর ওগুলো যদি বৈধ হয়, তাহলে এই জুলাই সনদ ওনার দ্বারা কেন হলো না, যেটা এনসিপি তাকে বারে বারে বুঝাইছে। এবং অনেক বিজ্ঞ আইনজীবীরাও বলছে যে ইউনূস সরকার একজন বৈধ সরকার হিসাবে নিজেকে এখন পর্যন্ত স্ট্যাবলিশ করতে পারে নাই, কারণ উনি যদি বৈধই হবেন তাহলে কেন রাষ্ট্রপতির কাছে যাবেন এইটা সিগনেচার করাবার জন্য? আর এইটা যদি রাষ্ট্রপতি সিগনেচার করে, তাহলে উনি যে অধ্যাদেশগুলো করছেন সেটা আরপিও থেকে শুরু করে অনেক কিছু, অনেক এগ্রিমেন্টও করছেন, সব তো অবৈধ হয়ে যাবে।
এই অবৈধ যেন না হয়, এটাকে নিয়ে যেন পরবর্তী সরকার তার সাথে কোনো ঝামেলা না করে, এই জন্যই নাকি উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে বিএনপির সাথে যে ঠিক আছে আমি আছি আপনাদের সাথে, আমি সেফ এক্সিট চাই। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো বিভিন্ন অ্যানালাইসিস যারা করেন তারা বলছেন। এবং আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি বুঝে নিতে পারবেন ওনাদের কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এটাই যদি না হবে ওনাদের ভার্সন অনুযায়ী, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে পরিস্থিতিতে আছে, মানে তার এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে জামাতের কমপ্লেন আছে, আপনারা দেখছেন ওনারা 4 জন উপদেষ্টার সম্পর্কে কমপ্লেন করছেন, যদি ওনারা নাম বলেন নাই, না ওনারা বলবেন নাকি প্রফেসর ইউনূস স্যারের কাছে গিয়ে। তো এই যে কমপ্লেনগুলো ওনার বিরুদ্ধে হচ্ছে, এই কমপ্লেনগুলো কি এখানে স্থিমিত হয়ে যাবে? ওনার বিরুদ্ধে কতটুকু কমপ্লেন আছে না আছে সেটা পরবর্তী আলোচনা সাপেক্ষ। ওনার এই যে ভিতরে ভিতরে কিছু উপদেষ্টা একটা নির্দিষ্ট দলকে জামাতের কথা অনুযায়ী ডাইরেক্ট এই নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ করছে, এইটা নিয়ে জামাতের যে অবজেকশন, জামাত যদি কোনো কারণে ফেল করে, কোনো কারণে যদি ফেল করে জামাত কি সেই নির্বাচন মেনে নেবে? বা যদি ধরে নেন বিএনপি যদি কোনো কারণে ফেল করে জামাত যদি পাস করে, তারা কি এই নির্বাচন মেনে নেবে? আমার তো মনে হয় না কেউই মেনে নেবে। কারণ নির্বাচন নিয়ে এখনই যে ধরনের প্রশ্ন উঠছে, লেভেল প্লেইং ফিল্ড বলেন, ডিসি নিয়োগ বলেন, এগুলো নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা হচ্ছে। এক একজনের কাঁধের উপরে দোষ দিচ্ছে। বিএনপি বলছে সমস্ত জামাতের ডিসিদেরকে ওখানে দেওয়া হচ্ছে, জামাত বলছে সমস্ত বিএনপির যত ডিসি আছে সবাইকে ট্রান্সফার করে তাদের জায়গা মতো দেওয়া হচ্ছে। জনকণ্ঠ বলছে আওয়ামী লীগের ডিসিদেরকে বেশ কিছু লোককে ডিসি বানায়া ওইখানে দেওয়া হচ্ছে। এই যে একটা ত্রিমুখী যুদ্ধ, এই যুদ্ধ তো শেষ হবার নয়। নির্বাচন যত আগায় আসবে এই যুদ্ধ ততই চলবে। এই যে ত্রিমুখী আক্রমণ, একটা হলো আওয়ামী লীগের সমস্যা, একটা হলো বিএনপির দলীয় সমস্যা, যেখানে জামাতের কোনো সমস্যা নয়। আপনারা জানেন জামাত কিন্তু তাদের 300 মনোনয়ন অনেক আগেই দিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোনো আলোচনাই হয় না। যদিও কোনো রকম দুই একটা সংবাদ মাধ্যম বলতেছে দুই এক জায়গায় লেগে জামাতের নমিনেশন নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু এটা কোনো প্রমাণাদি নাই, উইদাউট প্রমাণ বিভিন্ন সূত্র থেকে তারা পাইছে। কিন্তু বিএনপির মধ্যে যে নমিনেশন নিয়ে সমস্যা হচ্ছে এটা তো সর্বজনবিদিত, আর এটা হওয়াই তো স্বাভাবিক। বিএনপি বড় দল, 16 বছর তার দলের নেতা নেত্রীরা বিভিন্ন রকম সরকারের কাছ থেকে অনাস্থা পেয়ে জেল খেটে পালিয়ে বেরিয়েছে। তাদের মধ্যে যখন একটা নমিনেশন না পায় তখন ন্যাচারালি সেই নিবেদিত আপনার যে ভদ্রলোক আছেন বা কুখ্যাত স্বৈরাচার, লেডি কিলার, নব্য ফিরাউন এবং আধুনিক দাজ্জাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সাজা প্রদান করবেন। আমরা আশা করি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এই রায় প্রদান করার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার এই বিচারে স্বচ্ছতা আনয়ন করা হয়েছে কিনা বা ন্যায় বিচার তিনি পাচ্ছেন কিনা, এরকম একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি দাবি করেছেন যেন তার বিচারে অবশ্যই স্বচ্ছতা আনা হয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই যে দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ার ভিতরে কোনো অস্বচ্ছতা ধরা পড়েছে, কোনো বেইনসাফি ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে তাহলে তিনি এতদিন কেন বলেন নাই? এতদিন চুপ থেকে হঠাৎ আজ যখন তার রায় প্রদান করা হবে তখন তার আগের দিন তিনি কেন এমন মন্তব্য করলেন? কেন তিনি শেখ হাসিনার বিচারের স্বচ্ছতার প্রশ্নটি সামনে আনলেন? এই বিষয়টি খুব ক্লিয়ার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এর একটা সিকোয়েন্স আছে, দেখুন আপনারা একটু মিলিয়ে নিন। আজ কয়েকদিন ধরে, এই বিগত 4-5 দিন ধরে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সারা দেশে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য তারা প্রকাশ্যে, এখন আর গোপন গোপনে কিছু না, প্রকাশ্যে তারা বলে বেড়াচ্ছে যে ধানের শীষ নৌকার পাশে আছে। কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে যতগুলো মামলা করা হয়েছে সমস্ত মামলা আমরা তুলে নেব। তিনি আবার কখনো বলছেন যে আপনাদের কোনো ভয় নেই, আপনারা হতাশ হবেন না, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও দেওয়া হবে না। আর এই সিকোয়েন্সেই সর্বশেষ তিনি আওয়ামী লীগের এদেশের যে সমস্ত দোসর আছে, তাদের চেলাচামুন্ডা আছে, এদেরকে খুশি করার জন্য, এদের ভোটটা বিএনপির বাক্সে চূড়ান্ত আকারে ভরবার জন্য এই আশা নিয়ে তিনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে একটা গুলি খেলে দিলেন, একটা চাল চেলে দিলেন যে শেখ হাসিনার বিচারে যেন স্বচ্ছতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। আমরা সেখানে স্বচ্ছতা দেখতে চাই। যদি তিনি কোনো অস্বচ্ছতা দেখে থাকতেন তাহলে এখনো সময় আছে, এখনো তিনি বলতে পারেন। না, তিনি বলেন নাই, তিনি এটি বলবেন না। কেন বলবেন না? আর হঠাৎ করে এখন আমরা এই ফখরুল ইসলাম আলমগীরদের চিনি, খুব ভালো করে চিনি। এরা অল্প কিছুদিন আগের সমস্ত কথা বেমালুম ভুলে গেছে। আসলে তো মূলত তাদের হৃদয়ের ভিতরে শেখ হাসিনা প্রীতটা সবসময় টকবক করে উতলাতে থেকেছে, মাঝখানে শুধু ভেক ধরেছে, যার কারণে ওই কয়েকদিন আগের কথা সব ভুলে গেছে। আপনারা ভুলে গেলেও আমরা ভুলি নাই। মির্জা ফখরুল ভাই, আপনি বলেছিলেন যে এমন এমন সব আইন পাস হচ্ছে, কথা বললেই 1 কোটি টাকা জরিমানা এবং ধরে ধরে জেলখানার ভিতরে বিনা জামিনে পৌঁছতে হবে বসে বসে, এটা বলেছিলেন, ভুলে গেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি চায়? 5 আগস্টের পরে ফখরুল ইসলাম আলমগীরের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের কাছে ধোঁয়াশার মতো মনে হচ্ছে। দেখুন এই যে ভিডিওটা দেখুন, একজন তার কর্মী, তার ভোটার
গ্রামের সহজ সরল খেটে খাওয়া গরিব মানুষ, যার গায়ে দিয়ে ঘামের গন্ধ বের হয়, তিনি ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে বলছেন, স্যার আমাকে কি চিনতে পারছেন? আমার নেতা যদি আমাকে একটু ছুঁয়ে দেয় তাহলে হয়তো আমি জীবনের সমস্ত কষ্ট সব গ্লানি আমি ভুলে যাব, এরকম আশা নিয়ে দেখুন গিয়েছিলেন তার কাছে। আর তিনি কি আচরণটা করলেন তার ভোটারের সাথে দেখুন। শুধু এখানেই শেষ নয়। আপনারা কি ভাবছেন যে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম? না, এমনটি নয়। এর আগেও তিনি একজন কর্মীকে তার কাছে ঘেঁষার কারণে তাকে থাপ্পড় মেরেছে। এই ভিডিও আপনারা দেখেন নাই? অহরহ এই ঘটনাগুলো ঘটছে। যুব দলের রবিউল ইসলাম নয়ন তিনি নেতাকর্মীদেরকে থাপড়াচ্ছেন, মির্জা আব্বাস থাপড়াচ্ছেন। তাহলে যে দলের নেতাকর্মীদেরকে এইভাবে পেটানো হয়, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিন আগে তার গ্রুপের নেতাকর্মীদেরকে দিয়ে অন্য গ্রুপের বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীদের পিটালেন না? একের পর এক এগুলো ঘটছে। আর এ পর্যন্ত তো নিজেরা মারামারি করে 180 জন জয় বাংলা হয়ে গেছে গা। আবার দেখুন, এই ভিডিও শেয়ার করার কারণে, এই ভিডিও শেয়ার করার অপরাধে দীর্ঘদিনের ত্যাগী নেতা ফরিদপুরের ছাত্রদল নেতা খায়রুল, তাকে বহিষ্কার করা হয়েছে। কি আশ্চর্য! কোন দেশের রাজনীতি করছি আমরা? কোন ধরনের রাজনীতি দেখছি 5 আগস্টের পরে? এই রাজনীতি কি আর দেশের মানুষ এখন গ্রহণ করবে? আমি জানি না বিএনপির ভাইরা আপনারা এটি গ্রহণ করবেন কিনা, এটি আপনাদের ব্যাপার। এই ছেলেটা সে তো ত্যাগী নেতা, জেল খাটা নেতা, সে এরকম তার কাছে অসঙ্গতি লেগেছে। আসলে তো তার ভিতরে কিছু আছে, আর বাকি যারা যে পিছন থেকে ঠিক এইগুলো যারা বলেন তাদের ভিতরে পাসপোর্ট আসলে কিচ্ছু নাই। ওদের জন্মই হয়েছে শুধু ঠিক ঠিক, তোমরা ঘু খাও ঠিক, তোমরা এখানে মতো ঠিক, এগুলো জন্ম হয়েছে এই কারণে, এই ঠিক ঠিক বলার জন্য। শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে, আপনার এত ব্যথা কেন? মুখে চিনচিন করে আপনি এইসব কথাবার্তা বলেন। আপনি কয়েকদিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না, নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান, আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হানা ভোট চান না। আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন? যা যা হচ্ছে, যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সব কয়টা চরিত্র বিএনপির উপরে। ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন, 1 বছরও মানে ক্ষমতায় যায় না বিএনপি এখনো। যেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা গেছে। আর কি বাকি আছে আপনাদের? বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই, আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে করবেন। আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না, এটাতে আমি চেষ্টা করছি, মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই। এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে, সবাই পেয়েছে মনোনয়ন, যারা যারা ভারতপন্থী। আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন, এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন। একজন ব্যক্তি তিনি লন্ডনে থাকেন, তিনি একজনের কাছ থেকে 3.5 কোটি টাকা চেয়েছিলেন, 3.5 কোটি বা 3 কোটি টাকা চেয়েছিলেন। তো এই ইয়ে করার পরে, টাকা দেওয়ার পরে 65 লাখ টাকা, 70 লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স, 65 লাখ টাকা দিয়েছিল। দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই, তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন এবং সে টাকাও ফেরত দিচ্ছে না। তো ভাই, আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, টাকাটা দিয়ে দিন। আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে, সো টাকাটা ফেরত দিয়ে দিন। এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয়, তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে। আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই, এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন, তারা মনোনয়ন পান নাই, তাদেরকে বাছাই করা হয়নি। তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে, এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যে জায়গাগুলোতে তারেক রহমানের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাহলে সেই জায়গাটা কোথায়, এইটা খুঁজে বের করতে হবে। তো এখন যেটা বলবো যে আমার এখানে কদিন আগে জামাতের আমিরের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্যে বলছি, আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন, আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে এমন একটা সমঝোতায় যাওয়া উচিত, হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা, অথবা যেটা করা যেতে পারে যে বিএনপিকে এবার ক্ষমতায় যেতে দেওয়া। কিছু কিছু এগ্রিমেন্ট আপনাদের ভেতরে থাকবে, বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন, পরের বার নির্বাচনে যা হয় হোক, এবার বিএনপিকে আপনারা যেভাবে ক্ষমতায় নিয়ে আসেন। কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়ে থাকে, হাসিনার কাজে তো খালি এগুলো। আমি নিজেও বলেছিলাম, বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস করেন, আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো, ওরা নির্বাচন দিত না। ওরা যেভাবে হোক আবার পেশি 96 সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করতো। তো বিএনপির কাছে অনুরোধ থাকবে, আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না, বিএনপি ভালো থাকুক, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ভালোভাবে দেশ চালাক। এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপি নিয়ে সমালোচনা করি, তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপি অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়নি। সবাই চান্দা আব্বাসের মতো লোক না, চান্দা আব্বাস সব শেষ। ও হানি পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন, এই হানি পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছে, সব শেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন। তো এই লোকটার নামে এই চান্দা আব্বাস 100টা বাস হানি পরিবহন নাম দিয়ে সে চালিয়েছে। আওয়ামী লীগ কাকে দল করেছে, মানে আওয়ামী লীগ মানেই